একটি মেয়ের জীবনে একটি ভূত আসে যা তার পুরো জীবন বদলে দেয়। প্রথমে সে তাকে ছেড়ে দিতে চায়, কিন্তু গল্প এগিয়ে যাওয়ার সাথে সাথে অনেক ভয়াবহ বিষয় সামনে আসে। ছবির শুরুতে অনেক গুন্ডা একজন পুরুষকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু সে একাই তাদের পরাজিত করে। একে একে সবাইকে হত্যা করার পর যখন সে মনে করে যে এখন আর কেউ অবশিষ্ট নেই, তারপর সে এক জায়গায় শান্তভাবে বসে থাকে এবং তারপর কেউ তাকে পিছন থেকে গুলি করে হত্যা করে। এরপর তার দেহ সেখান থেকে সরিয়ে পুরো জায়গাটি পরিষ্কার করা হয় এবং সমস্ত প্রমাণ মুছে ফেলা হয়। এইসবের মধ্যে তাকে আঘাত করা বুলেটের খোসাটি সেখানে রেখে দেওয়া হয় এবং এই খোসাটি রাস্তায় হোঁচট খেতে খেতে শহরে পৌঁছে যায়। একই সাথে একজন কলেজ ছাত্রী ভূমিকাকে দেখানো হয়, যে একটি খণ্ডকালীন রেস্তোরাঁয় কাজ করে, কিন্তু বাস্তবে সে একজন প্রভাবশালী হতে চায় এবং এর জন্য সে কাটোয়ামা নামে একজন সোশ্যাল মিডিয়া তারকার সাথে দেখা করতে যায়। ভূমিকা তাকে বলে যে সেও তার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, কিন্তু কাটোয়ামা তাকে এড়িয়ে যায় এবং তাকে মাদক সেবন করতে বলে। ভূমিকা স্পষ্টতই মাদক সেবন করতে অস্বীকার করে। সে শুধু চায় যে সে যে কোনো মূল্যে তার কাজ সেরে ফেলুক, কিন্তু লোকটি ক্রমাগত মদ্যপান করে, এমনকি তার কারণে সে তার শেষ ট্রেনও মিস করে। সারা রাত একই বারে মদ্যপানি করার পর সকালে দুজনেই সেই জায়গা ছেড়ে চলে যায়। সারা রাত ধরে কাটোয়ামা অনর্থক কথাবার্তা বলতে থাকে। ভূমিকা তার সাথে দেখা করে কোনো লাভ পায় না। তার মনে হচ্ছিল কাটোয়ামাকে লাথি মেরে সেখানে ফেলে দিতে, কিন্তু সে তা করে না। বাড়ি যাওয়ার সময় ভূমিকা সিঁড়িতে পড়ে যায় এবং দেখে যে তার সামনে একটি গুলির খোসা পড়ে আছে। যখন সে এটি তুলে নেয় এবং এটির দিকে তাকায়, তখন কিছুক্ষণের জন্য সে যে বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল সেটা কল্পনায় দেখতে পায়। সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং খোসাটি তার পার্সে রেখে বাড়ির দিকে রওনা হয়। তার বন্ধু মাহ অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়েছিল, যে তাকে বলে যে সে আজ বাড়ি যেতে পারবে না। তার মুখে আঘাত দেখে ভূমিকা বলে, তুমি কেন তার সাথে সম্পর্ক ছিন্ন করো না? এরপর দুজনেই ঘরের ভেতরে আসে। হঠাৎ ভূমিকা দেখে যে দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে এবং সে হতভাগ হয়ে যায়। মাহ জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর সে বলে, কে এই লোকটা? মাহ দরজার দিকে চোখ ঘুরিয়ে বলে, কি বলছো, ওখানে কেউ নেই? ভূমিকা বলে লোকটা সম্পূর্ণ রক্তে ঢাকা এবং মাহ মনে করতে শুরু করে যে সে নিশ্চয়ই কোনো নেশা খেয়েছে। ভূমিকা ওই লোকটার দিকে কিছু একটা ছুঁড়ে মারে যা তার ভেতর দিয়ে যায় এবং এটা দেখে সে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। মাহ তাকে দেখে একটু ভয় পায়। সে তাকে শান্ত করার চেষ্টা করে এবং যখন সেই লোকটা সেখান থেকে অদৃশ্য হয়, তারপর ভূমিকা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর মাহ একটা বার্তা পায় এবং বলে যে আমাকে যেতে হবে। যাওয়ার আগে সে ভূমিকাকে ডাক্তারের সাথে দেখা করার পরামর্শ দেয় এবং চলে যায়। ভূমিকা দরজা বন্ধ করে এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই পিছন থেকে একই লোকের কণ্ঠস্বর ভেসে আসে এবং জিজ্ঞাসা করে যে তাকে ছেড়ে দেওয়া ঠিক হয়েছে কিনা। ভূমিকা ভয়ে এক কোণে লুকিয়ে থাকে এবং বলে যে সে তার সাথে কথা বলেছে। এরপর সে দরজা খুলে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু যখন সে দেখতে পায় যে সে পড়ে যেতে চলেছে, তখন সে তার হাত ধরে ফেলে। কিন্তু সে এখনও পড়ে যায়, কারণ সে তার হাত ধরার সাথে সাথে ভূত তার শরীরে প্রবেশ করেছিল। এবং আশ্চর্যজনক বিষয় হলো যে তারা দুজনেই একে অপরের সাথে কথা বলতে সক্ষম হচ্ছিল এবং সাথে তারা দুজনেই দুজনের শরীর নিয়ন্ত্রণ করছিল। ভূমিকা বলে, আমার শরীর থেকে বেরিয়ে যাও। তখন ভূত বলে, দেখো, ব্যাপারটা হলো আমি প্রথমবারের মতো ভূত হয়েছি, তাই এই প্রক্রিয়া সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। ভূমিকা বলে, আমি কিছুই জানি না, আমার শরীর থেকে বেরিয়ে যাও। ভূত বলে, ঠিক আছে, আজকের জন্য এতটুকুই যথেষ্ট, এবং সে তার শরীর থেকে বেরিয়ে আসে। এখন সে অনুভব করে যে ভূত চলে গেছে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় যে সে এখনও বেঁচে আছে। কিন্তু তারপর সে তার সামনে এসে বলে যে কারোর শরীরে প্রবেশ করা আমার ধারণার মতো ভালো ছিল না। আর ভূমিকা চিৎকার করে পালিয়ে যায় যে সে এখনও এখানে আছে। দৌড়াতে দৌড়াতে সে ভাবে যে পুলিশ ডাকা উচিত কিনা, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সাথে সাথেই ভূতটি আবার তার সামনে উপস্থিত হয়, কারণ যখনই সে তার কাছ থেকে 15 মিটার ব্যাসার্ধের মধ্যে চলে যায়, ভূতটি স্বয়ংক্রিয়ভাবে তার সামনে টেলিপোর্ট হয়ে চলে আসে। সে এখান থেকেও পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে সে মাহকে একটি গলিতে দেখতে পায়, যার প্রেমিক তার কাছ থেকে টাকা চাইছিল এবং তাকে আঘাত করার চেষ্টা করছিল। ভূমিকা যখন তার প্রেমিককে এই বিষয়ে জিজ্ঞাসা করে, তখন সে বলে যে তুমি আমাদের ব্যাপার থেকে দূরে থাকো। তারপর সে মাহকে নিয়ে যেতে শুরু করে এবং মাহও চুপচাপ তার সাথে চলে যায়। তারপর ভূত এসে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে শাস্তি দিতে চাও? ভূমিকা ভয় পায়, কিন্তু এবার সে ভয়ে পালিয়ে যায় না। ভূতটি বলে যে তুমি যদি ক্ষমতা চাও তাহলে আমার হাত ধরো, কিন্তু ভূমিকা তাকে প্রত্যাখ্যান করে এবং তাকে আবার তার শরীরের নিয়ন্ত্রণ দিতে চায় না। ভূত বলে যে তুমি মাহর আঘাত দেখেছ, তাই না? তুমি কি তাকে সাহায্য করতে চাও না? আর তারপর সে দেখতে পায় যে মাহর প্রেমিক আবার তার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে।
আর এটা দেখার পর সে ভূতের সাথে একমত হয়। সে তার হাত ধরার সাথে সাথেই ভূত তার শরীরে প্রবেশ করে। যখন মাহর প্রেমিক তাকে ঘুষি মারতে উদ্যত হয় তখন ভূমিকা তার হাত ধরে ঘুরিয়ে জোরে ঘুষি মারে, কিন্তু এর পরেও তার জ্ঞান ফেরে না এবং তাকে হত্যার হুমকি দেয়। কিন্তু দ্বিতীয় মুহূর্তে তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর ভূতটিও তার শরীর থেকে বেরিয়ে আসে। কিন্তু তারপর তার প্রেমিক আবার দাঁড়িয়ে ভূমিকাকে আক্রমণ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। ভূতটি তাকে তার হাত ধরতে বলে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে তার হাত ধরতে পারে না। তারপর মাহ তার প্রেমিকের মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং ভূমিকার জীবন বাঁচায়। এখন তারা দুজনেই একে অপরের যত্ন নেয় এবং বাড়ির দিকে যায়। একই সাথে সেই ভূতটি সেই লোকটির অবস্থা দেখে ভূমিকার কাছে আসে এবং বলে যে, তুমি দেখতে পারবে সে বেঁচে আছে কিনা, কে এমন ইট দিয়ে আঘাত করে। ভূমিকা উত্তর দেয় না, সে কেবল তার দিকে তাকিয়ে থাকে এবং মাহ জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি কাউকে দেখতে পাচ্ছ? ভূমিকা উত্তর দেয়, হ্যাঁ। এবার তারা তিনজনই একটা অপটিক্যাল শপে যায়, যেখানে ভূমিকা তাকে সেই ভূত সম্পর্কে সবকিছু বলে, যাকে সে ছাড়া আর কেউ দেখতে, শুনতে বা স্পর্শ করতে পারে না। মাহ বলে যে, তার মানে তুমি যে লড়াই করেছ তা আসলে ভূতই করেছে। ভূমিকা বলে, হ্যাঁ, সে আমার শরীর নিয়ন্ত্রণ করতে পারে। তারপর ভূমিকা তার হাতের দিকে তাকিয়ে ভূতকে চিৎকার করে বলে, দেখো তুমি কি করেছ। এখন সে ইন্টারনেটে ভূত তাড়ানোর উপায় খুঁজছে এবং সাথে সাথে লবণের বোতল তুলে যেখানে বসে আছে সেখানে ছুঁড়ে মারতে শুরু করে। মাহ তাকে এটা করতে বাধা দেয় এবং তাকে শান্ত করে এবং তাকে বসিয়ে দেয়, কারণ আশেপাশের লোকেরা ভাবছিল যে সে পাগল। ভূত বলে, আমি তোমাকে সাহায্য করেছি আর তুমি আমার উপর রেগে আছো। ভূমিকা বলে, তাহলে এখান থেকে চলে যাও। ভূত বলে, এটা এত সহজ নয়। মনে আছে তুমি সেই গুলির খোসা তুলেছিলে? আমার মনে হয় গুলিটিই আমাকে মেরে ফেলেছিল। সে দ্রুত তার পকেট থেকে একটি কার্তুজ বের করে ফেলে দেয় এবং বলে যে, আমি জানতাম না যে এটি বন্দুকের গুলি ছিল। ভূত বলে যে, সে মনে করতে পারে না যে সে আসলে কিভাবে মারা গিয়েছে, কিন্তু সম্ভবত সে এই গুলির কারণেই মারা গেছে। এই কারণেই যখন ভূমিকা এটি তুলে নিল তখন ভূতটি তার জীবনে চলে আসে। ভূমিকা অবাক হয়ে গেল যে তাকে খুন করা হয়েছে এবং ভূতটি নিজের সম্পর্কে বলতে শুরু করলো যে তার নাম কুডো। মৃত্যুর আগে সে একজন খুনি ছিল। এই কথা শুনে ভূমিকা হতভাগ হয়ে গেল। কুডো বলে যে সে কোনো সংস্থার জন্য কাজ করত এবং সম্ভবত সেই সংগঠনের কোনো দল তাকে হত্যা করেছে, তাই যতক্ষণ না সে তার মৃত্যুর প্রতিশোধ না নেয় ততক্ষণ তাকে মুক্তি দেওয়া হবে না। কুডো বলে যে, আমরা দুজনে মিলে তাদের এক এক করে হত্যা করব, তুমি শুধু আমাকে সাহায্য করো। এবং ভূমিকা তার কথায় সম্পূর্ণ হতভাগ হয়ে গিয়েছিল। সে স্পষ্টভাবে সবকিছু প্রত্যাখ্যান করে এবং দ্রুত এখান থেকে চলে যায়। ভূমি মাহকে বলে যে সে কোনো খুনির প্রতিশোধ নিতে আগ্রহী নয় এবং এখন থেকে সে কুডোকে উপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। কুডো বলে যে, কার্তুজটি তোমার পরিবর্তে কোনো সৈনিকের কাছে গেলেই ভালো হতো। ভূমিকা মাহকে সতর্ক করে বলে যে, যদি তুমি আবার সেই লোকটিকে দেখতে পাও তাহলে আমাকে ফোন করে পুলিশকে জানাতে ভুলো না। এরপর সে তাকে বিদায় জানিয়ে চলে যায়। এবার সে একটা গির্জার দিকে যায় এবং কার্তুজটা সেখানে ছুঁড়ে ফেলে দেয় এবং কুডোকে তাড়িয়ে দিতে বলে। কুডো বলে যে যদিও সে এই বিষয়ে বিশেষজ্ঞ নয়, তবুও সে মনে করে না যে এটা এভাবে কাজ করে। তারপর ভূমিকা কাটায়ামার কাছ থেকে একটি বার্তা পাইল এবং তাকে দেখার পর সে খুব খুশি হয়। কুডো জিজ্ঞাসা করে যে এই নারমি কে এবং তুমি তাকে দেখে এত খুশি কেন? ভূমিকা বলে যে সে একজন সোশ্যাল মিডিয়া তারকা, তার অনেক অনেক বেশি ফলোয়ার আছে। কুডো তার ছবি দেখে হতবাক হয়ে বলে যে এই নারুমি ভালো মানুষ নয়। ভূমিকা জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো? কিন্তু কুডো সবকিছু ভুলে গিয়েছিল, তার কিছুই মনে ছিল না এবং ভূমিকা তার কথা উপেক্ষা করে চলে যায়। সে একই বারে যায় যেখানে কাটায়ামা এবং নারুমি পার্টি করছিল এবং সেও তাদের সাথে পান করতে বসে। শীঘ্রই সে বুঝতে পারে যে তারা দুজনেই তাকে স্পর্শ করার চেষ্টা করছে এবং এখন তার মাথা ঘুরতে শুরু করে। সে বলে, আমার ভালো লাগছে না, এখন হয়তো আমার বাড়ি যাওয়া উচিত, এবং কাউন্টারে টাকা দেওয়ার পরে সে চলে যেতে শুরু করে। কিন্তু সে ঠিকমতো হাঁটতে পারছে না। সে বুঝতে পারে যে এই দুজন তার পানীয়তে কিছু মিশিয়ে দিয়েছে। কাটায়ামা এবং নারুমি নিজেদের মধ্যে কথা বলছে যে আমরা ভাবিনি যে এই ওষুধটি এত তাড়াতাড়ি কাজ করবে। এবং তারপর ভূমিকা উঠে দাঁড়িয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে রাগান্বিতভাবে কুডোকে বলে যে ধন্যবাদ আমাকে বলার জন্য যে এই দুজন আমাকে ওষুধ দিচ্ছিল। আসলে যা ঘটেছিল তা হলো কুডোর সেই সময় মনে পড়ে গেল এবং সে ভূমিকাকে বলল যে নরামি এবং কাটায়ামা মেয়েদের মাদক দেয় এবং তারপর তাদের সুবিধা নেয় এবং সে তাদের সম্পর্কে জানে, কারণ কুডো যে প্রতিষ্ঠানে কাজ করত সেই প্রতিষ্ঠানটি এই ধরনের বড়ি তৈরি করে এবং সে তাদের দুজনকেই অনেকবার সেখান থেকে বড়ি কিনতে দেখেছে। ভূমিকা তার কথা বিশ্বাস করে না, কিন্তু সে কোনো ঝুঁকি নিতে চায় না। তাই সে কুডোকে বলে যে যদি এটা সত্য হয় তবে আমি তাদের হাড় ভেঙে দেব। কুডো জিজ্ঞেস করে, কিন্তু তুমি এটা কিভাবে করতে পারবে?
এবং সে বলে যে আমি তোমাকে আমার শরীরে আসতে দেব। কুডো বলে, কিন্তু আমি তোমাকে কেন সাহায্য করব? ভূমিকা এরপরে বলে, আমিও তোমাকে সাহায্য করব। কুডো বলে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বারটেন্ডার এবং কর্মীরাও তাদের সাথে মিলেমিশে আছে। এবং ঠিক তাই ঘটে এখানে। কিন্তু যখন বারটেন্ডার তার পানীয়তে মাদক মেশায়, কুডো তাকে বলে দেয়, তখন ভূমিকা তাদের দুজনকে বলে যে আমি জানি তোমরা আমার পানীয়তে মাদক মিশিয়েছ, চুপচাপ পুলিশের কাছে আত্মসমর্পণ করো, অন্যথায় ভালো হবে না। কিন্তু দুজনেই তাকে দেখে হাসতে শুরু করে এবং বলে যে পুলিশ তাদের কিছুই করতে পারবে না। এরপর ভূমিকা কুডোর সাথে যোগাযোগ করে এবং বলতে শুরু করে যে এখন অনুশোচনা করার অনেক দেরি হয়ে গেছে। কাটায়ামা তাকে নিয়ে মজা করে, তাই সে প্রথমে তাকে শেষ করে দেয়। ঠিক একজন পেশাদার যোদ্ধার মতো সে সবাইকে একে একে মারে এবং তাদের কষ্ট দেয়। কিন্তু এই লড়াইয়ে বারটেন্ডার মারা যায় এবং ভূমিকা ভয় কাঁদতে শুরু করে। কুডো বুঝতে পারে না কিভাবে তাকে শান্ত করবে এবং সে বলে যে চিন্তা করো না, আমি তোমাকে জেলে যেতে দেব না। সে বলে যে আমাদের সবাইকে মেরে ফেলতে হবে এবং সমস্ত প্রমাণ মুছে ফেলতে হবে। এবং এটি মোটেও ভুল নয়, কারণ এই সমস্ত লোক খারাপ মানুষ। জানি না তারা কত মেয়ের জীবন নষ্ট করেছে, কিন্তু এই সব করার জন্য আমাদের এমন একজনকে ফোন করতে হবে যে আমার প্রতিষ্ঠানে কাজ করে। সে ভালো মানুষ নয়, কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কুডো নাম্বার দেয় এবং ভূমিকা লোকটিকে ফোন করে বলে যে সে কুডোকে চেনে এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসতে বলে। কিছুক্ষণ পর কাগরা নামে একজন খুনি এসে ভূমিকাকে জিজ্ঞেস করে যে সে কি একা, কুডো কোথায়। তারপর ভূমিকা বলতে শুরু করে যে কুডো ভূত হয়ে গেছে এবং শুধু সে দেখতে পায়। কিন্তু কাগরা সম্পূর্ণ গম্ভীর। ভূমিকার কথাগুলো সে রসিদ হিসেবে নেয়। সে একটি ছুরি বের করে তার দিকে এগিয়ে আসতে থাকে। কুডো ভয়ে ভয়ে বলে যে তোমাকে মারার আগে সে একবারও ভাববে না। সে দ্রুত তার শরীরে প্রবেশ করে এবং এক ধাক্কায় তার দিকে নিজের ছুরি তাক করে বলে যে তুমি এখনও আমাকে হারাতে পারবে না। কাগরা বুঝতে পারে যে কেবল কুডোই এটা করতে পারে। এরপর ভূমিকা কাগরাকে কুডোর কথাগুলো ব্যাখ্যা করে এবং সে তার কাজ শুরু করে। সে সব লাশ একটি গাড়িতে তুলে চলে যায়। পথে ভূমিকা কাগরাকে কুডোর মৃত্যুর কথা জিজ্ঞেস করে। কাগরা বলে যে সে এ সম্পর্কে খুব বেশি কিছু জানে না, কিন্তু কয়েকদিন আগে তাদের প্রতিষ্ঠানের মালিক মারা যান। এরপর তার ছেলে সব কাজ হাতে নেয়, কিন্তু নতুন মালিক ভুল কাজ শুরু করে এবং কুডো এটা মোটেও পছন্দ করে না। ভূমিকা বলে যে এর মানে মালিক কুডোকে হত্যা করেছে, তাই কাগরা বলে যে সে এটা সম্পর্কে জানে না। এখন সে তাদের সবাইকে সেই একই জায়গায় নিয়ে যায় যেখানে কুডোকে হত্যা করা হয়েছিল এবং এখানে আসার পর কুডো এই জায়গাটিকে পরিচিত মনে করে। কাগরা তাদের সবাইকে হত্যা করে তার কাজ শেষ করে। তারপর সে ভূমিকাকে তার অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে আসে এবং যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করে যে সে সত্যি কুডোকে দেখেছিল কিনা। ভূমিকা হ্যাঁ বলে এবং সে এই বলে চলে যায় যে সে আর কখনো তার সাথে দেখা করবে না। অ্যাপার্টমেন্টে আসার পরে ভূমিকা কুডোকে ধন্যবাদ জানায় এবং বলে যে সে যদি সেখানে না থাকতো তাহলে সে জানে না যে ওই লোকেরা তার সাথে কি করত। কুডো বলে যে সে তার আগের জন্মে অনেক মানুষকে হত্যা করেছে, কিন্তু এই পুনর্জন্মে সে মানুষকে সাহায্য করতে ভালো বোধ করছে। ভূমিকা বলে, তাহলে প্রতিশ্রুতি দাও যে তুমি এই পুনর্জন্মে এই রকমই একজন বীর হিসেবে থাকবে। এবং কুডো তার সাথে একমত হয়। এরপর ভূমিকা ঘুমিয়ে পড়ে কারণ সে খুব ক্লান্ত ছিল। এদিকে কুডোর সংগঠন দেখানো হয়। এটি তার নতুন নেতা, যিনি মালিক হওয়ার সাথে সাথেই ভুল কাজ শুরু করেছিলেন। কুডো মারা গেছে কিনা সেটা নিয়ে সে চিন্তিত। তারপর কাগরা সেখানে এসে বলে যে সে কুডো সম্পর্কে কথা বলতে চায়। মালিক জিজ্ঞাসা করে, তুমি কি তার ফোন পেয়েছ? কাগরা বলে যে কুডোর ভূত একজন কলেজ ছাত্রীকে ধরেছে। মালিক তার কথা বিশ্বাস করে না, তবুও সে সত্য জানার জন্য তার কিছু গুন্ডা পাঠায়। কাগরা তাকে সতর্ক করে দেয় যে সাধারণ গুন্ডা না পাঠাতে, কেউ বাঁচবে না। মালিক তার কথাকে রসিকতা বলে মনে করে এবং কাগরা করুণার দৃষ্টিতে তার দিকে তাকায়। কিছুক্ষণের মধ্যেই গুন্ডারা ভূমিকার অ্যাপার্টমেন্টে পৌঁছায়। বিপদ বুঝতে পেরে কুডো দ্রুত ভূমিকাকে জাগিয়ে তোলে। তাদের কণ্ঠস্বর শুনে সে বুঝতে পারে যে 4 জন লোক তাদের দিকে আসছে। দরজা থেকে একটি আওয়াজ আসার সাথে সাথে সে তৎক্ষণাৎ ভূমিকাকে তার হাত ধরতে বলে। এবার 4 জন গুন্ডার মধ্যে একজন ভেতরে আসে, যাকে কুডো সহজেই দমন করে এবং অন্য 3 জনের দিকে তার বন্দুক তাক করে। এই গুন্ডার নেতা বাইরে থেকে দেখতে পায় যে অ্যাপার্টমেন্টে গুলি চালানো হচ্ছে। সে ভেতরে গিয়ে দেখে যে তার 4 জন সঙ্গী আহত অবস্থায় পড়ে আছে। যখন সে বারান্দা থেকে নিচে তাকায় তখন মেয়েটি দৌড়ে পালাচ্ছে। ভূমিকা দৌড়ে গিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে কুডো মারা গিয়েছিল এবং আশ্চর্যজনক বিষয় হল কাগরা ইতিমধ্যেই সেখানে উপস্থিত ছিল। কাগরা বলে যে সে ভূমিকা সম্পর্কে সবাইকে জানিয়েছিল
এই কথা শুনে কুডো তার উপর খুব রেগে যায়। ভূমিকা বলে যে তোমার কারণে আমার অ্যাপার্টমেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন তুমি এটা ঠিক করে দেবে। কাগড়া যখন ভূমিকার দিকে বন্দুক তাক করে তখন কুডো তৎক্ষণাৎ তার শরীরে প্রবেশ করে কাগড়ার বন্দুক ছিনিয়ে নেয় এবং ছুঁড়ে ফেলে দেয়। এখন এই দুজনের মধ্যে লড়াই হয় এবং কাগড়া খুব চালাকি করে বন্দুক তুলে নেয় এবং তাকে গুলি করতে চায়, কিন্তু কুডো আবার বন্দুকটি ছিনিয়ে নিয়ে তার দিকে তাক করে এবং বন্দুকটি তাক করার সাথে সাথেই সে মনে করতে শুরু করে যে সে কিভাবে মারা গেছে। কাগড়া বলে, হ্যাঁ, আমি তোমাকে মেরেছি। কুডো জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করেছ? কাগড়া বলে যে যখন একজন নতুন মালিক এসেছিল আমরা তার বিরুদ্ধে ছিলাম, কিন্তু পরে তুমি না জানিয়েই তোমার চাকরি ছেড়ে চলে গিয়েছিলে এবং আমাদের বিদ্রোহের আগুন সেখানে নিভে গিয়েছিল। এরপর নতুন মালিক তোমাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এবং আমাকেও তোমাকে হত্যা করতে হয়েছিল, নইলে ওই লোকেরা আমাকেও ছেড়ে দিত না। কুডো মনে করতে পারে যে যখন কাগড়া তাকে হত্যা করতে এসেছিল তখন সে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু কুডো তার জীবন নিয়ে বিরক্ত ছিল এবং সে নিজেই কাগড়াকে তাকে হত্যা করতে বলেছিল। তখন কাগড়াও কাঁদতে শুরু করে, কারণ সেও তার জীবন নিয়ে বিরক্ত ছিল। এদিকে মালিক খুব রেগে যায় যে একজন সাধারণ মেয়ে পেশাদার যোদ্ধাদের এড়িয়ে পালিয়ে গেছে। তার গুন্ডারা বলে যে তার মুখ সাধারণ মানুষের মতো ছিল না, অবশ্যই তার মধ্যে কুডোর আত্মা আছে। এদিকে কাগড়া বলে যে তোমাকে শহর ছেড়ে যেতে হবে, ওই লোকেরা তোমাকে সহজে ছাড়বে না। কিন্তু ভূমিকা বলে যে আমরা কেন মালিককে হত্যা করব না, এর ফলে পুরো প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে, তাহলে তুমি বা আমি কেউই কোনো বিপদে পড়ব না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কুডো স্বাধীনতা পাবে। কিন্তু কাগড়া তার সাথে একমত হয় না, কারণ এই গ্রামে অনেক বিপদ রয়েছে এবং ভূমিকাও তার জীবন হারাতে পারে। ভূমিকা রেগে বলে যে সে নিজের জন্য এটা করবে, কেউ আসুক বা না আসুক তাতে তার কিচ্ছু যায় আসে না, তাদের কারণে তার পুরো অ্যাপার্টমেন্টটি ধ্বংস হয়ে গেছে, এখন সে প্রতিষ্ঠানের মালিককে ছাড়বে না। এরপর সে কুডোকে নিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কাগড়া গাড়ি নিয়ে তাদের কাছে আসে এবং বলে যে ঠিক আছে, যদি তোমাকে মরতে হয় তবে আমিও তোমার সাথে আছি। এখন তারা তিনজনেই সংগঠনের ওই জায়গায় পৌঁছায়। কাগড়া প্রথমে ভেতরে যায় যাতে সে জানতে পারে কতজন গুন্ডা কোথায় আছে, এবং ভূমিকা কুডোকে নিয়ে অস্ত্রের গুদামে ঠিকে যায়। কুডো এগিয়ে যেতে থাকে এবং ভূমিকাকে সতর্ক করে, কারণ কেউ তাকে দেখতে পায় না কিন্তু সে সবাইকে দেখতে পায়। এইভাবে তারা দুজনেই অস্ত্রের গুদামে পৌঁছায় এবং প্রয়োজনীয় সমস্ত অস্ত্র নিয়ে কাগড়াকে খবর দেয় এবং সেও তাদের সাথে যোগ দেয়। এখন কুডো ভূমিকার শরীরে প্রবেশ করে এবং গুন্ডাদের আক্রমণ করে। এখানে একটি তীব্র গুলি বিনিময় হয় যার মধ্যে প্রায় সব গুন্ডা মারা যায়। মালিক শেষ পর্যন্ত বেঁচে যায় এবং কুডো তার দুই পায়ে গুলি করে হাঁটু গেড়ে তোলে। ভূমিকা মালিককে বলে যে সে তার অ্যাপার্টমেন্টের টাকা চায়। মালিক বলে, তুমি কি বলতে চাও? তুমি একটা অ্যাপার্টমেন্টের জন্য আমার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছ। কিন্তু আসলে ভূমিকা কুডোকে মুক্ত করার জন্যই এইসব করেছে। এরপর কাগড়া মালিককে হত্যা করে। ভূমিকা খুশি যে সবকিছু শেষ হয়ে গেছে এবং একই সাথে সে প্রচণ্ড ব্যথা অনুভব করে, কারণ তার শরীরের সমস্ত অংশ কেঁপে উঠেছিল। এখন সে কৃতজ্ঞ হয়ে কুডোকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তারপর সে দেখতে পায় যে কুডো তার পিছনে নেই। কাগড়া জিজ্ঞাসা করে কুডো কি বলেছে। তারপর সে বলে যে হয়তো সে চলে গেছে। কাগড়া এটা শুনে খুব খুশি হয়। কাগড়া বলে যে আমি তোমার অ্যাপার্টমেন্টের জন্য টাকা দেব, এরপর আমাদের আর কখনো দেখা হবে না। ভূমিকা তাকে ধন্যবাদ জানায় এবং তার বাড়ির দিকে রওনা হয়। কয়েকদিন পর আমরা দেখি যে ভূমিকা যখন সিঁড়ি দিয়ে যায় তখন সে আবার একই কার্তুজ খুঁজে পায়, যা তার মুখে হাসি ফুটিয়ে তোলে। সে এটা তার পার্সে রাখে এই ভেবে যে কে জানে কুডো হয়তো আবার তার সাথে দেখা করতে আসতে পারে, এবং এরই সাথে ছবিটি এখানে শেষ হয়ে যায়।